নমস্কার, আমি ইশিকা। আপনাদের সকলকে স্বাগত জানাই সোনুস্ক্যান এয়ারের আরও একটি গুরুত্বপূর্ণ পডকাস্টে। আজ আমরা এমন এক সমস্যা নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটি বাবা মায়ের কাছেই পরিচিত। বুক বা গলার ভাইরাল ইনফেকশন সেরে যাওয়ার পরেও কাশি থেকে যায়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। বাবা মায়েরা চিন্তিত হয়ে পড়েন, নিউমোনিয়া হয়ে যায়নি তো, অ্যাজমা হয়ে যায়নি তো, এতদিন ধরে কেন কাশি থাকছে? সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা জেনে নেব। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান ডক্টর গোপাল পান্ডে স্যার। স্যার স্বাগত। তাহলে প্রথমেই যেটা শুনবো যে পোস্ট ভাইরাল কাফ কি? বেসিক্যালি পোস্ট ভাইরাল কাফ, এই তিনটে কথার মানে হচ্ছে যে পোস্ট ভাইরাস মানে একটা ভাইরাল ইনফেকশন হচ্ছে একটা শিশুর মধ্যে, তারপরে যে কাফ মানে বেসিক্যালি আমরা যখন একটা বাচ্চা আসছে প্রথম যখন জ্বর, চোখ লাল হয়ে আছে, মাল্টি সিস্টেমিক ইনভলভমেন্ট, মানে এখন বাচ্চার ভাইরাস না ব্যাকটেরিয়া যদি ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে ভাইরাসের জন্য হবে বাচ্চা, আমরা যেটা লুক যেমন হবে যে বাচ্চার চোখ লাল হয়ে আছে, নাক দিয়ে জল পড়ছে, কাশি হচ্ছে, হাই গ্রেড ফিভার আসছে, তার সাথে গায়ে হাত পায়ে ব্যথা হচ্ছে, ঠিক আছে, বাচ্চাকে দেখে মনে হবে খুব সিক। এটা হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ মিন্স ভাইরাল ইনফেকশন। মানে প্রথম যখন ভাইরাস এফেক্ট করবে এরকম পিকচার থাকবে, কিন্তু এটা মোটামুটি 5-7 দিন থাকে। তারপর ভাইরাস আমরা জানি বা আমাদের ইমিউনিটির জন্য আস্তে আস্তে রিজলভ করে যায়, জ্বর কমে যাবে, চোখ লাল বা অন্যান্য যে গায়ে হাত পায়ে ব্যথা এগুলো সব কমে যাবে, কিন্তু কাশিটা পারসিস্ট করে যাবে। মানে এই টাইমের পরেও 7 দিন পরেও কাশিটা থেকে যাচ্ছে, কাশিটা কমবে না। দ্যাট ইজ কল্ড পোস্ট ভাইরাল কাফ। এবার এই কাশি মানে দীর্ঘদিন থাকতে পারে, কারোর 1 থেকে 2 সপ্তাহ থাকতে পারে, কারোর অনেক দিন মানে 1 মাস 2 মাস অবধিও থেকে যেতে পারে। কিন্তু আচ্ছা, সংক্রমণ চলে গেল মানে তো ভাইরাসও নেই, তো তারপরেও কি করে কাশি থেকে যাচ্ছে? এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে সবারই মনে এই প্রশ্ন থাকে যে স্যার আমার বাচ্চার তো ভাইরাস ঠিক হয়ে গেল কিন্তু তাও কাশিটা কেন কমছে না, আমার বাচ্চার কি প্রবলেম হলো? তাহলে এর প্যাথোলজিটা বুঝতে হবে। প্যাথোলজি হচ্ছে, প্যাথোফিজিওলজিতে যেটা হচ্ছে যে ভাইরাস আমাদের একটা জীবাণু যেটা শ্বাসনালী দিয়ে ঢুকে, নাক দিয়ে ঢুকে শ্বাসনালীকে এফেক্ট করবে। সেই ভাইরাস 7 দিন ইমিউনিটিতে আমাদের বডিতে ইমিউন রেসপন্স দিয়ে ভাইরাসকে কিল করে দেবে, ভাইরাস মরে গেল। কিন্তু কি হচ্ছে যে আমাদের শ্বাসনালী যেটা আছে সেটাকে ড্যামেজ করে দেয়, মানে এপিথেলিয়াম যেটা আছে আমাদের শ্বাসনালীর যেটা কভারিং মিউকোসা সেটাকে ড্যামেজ করে দেয়। আর তার সাথে অন্যান্য আরও 2-3টে মেকানিজম আছে, যেমন একটা হচ্ছে যে মিউকাস ট্র্যাপিং হয়, মানে এই যখন ভাইরাস অ্যাটাক করে আমাদের ব্রাস বর্ডার এপিথেলিয়াম থাকে, মানে যে সিলিয়ারি ফাংশন আছে সেটা ড্যামেজ করে দেয়। তাতে কি হয় যে মিউকাস যেটা তৈরি হচ্ছে সেটা আর বেরোতে পারে না, সেটা স্ট্যাগন্যান্ট হয়ে যায়, সেটার জন্য বুক ঘড়ঘড় করতে লাগে। এটা এক রকমের হয়। সেকেন্ড হচ্ছে যে পোস্ট ন্যাসাল ড্রিপ, মানে সর্দি ঠিক হয়ে যাওয়ার পর নাক দিয়ে আর জল পড়ছে না কিন্তু গলার পিছনে, নাকের পিছনে ওখান থেকে ড্রিপিং হচ্ছে, সেটার জন্য কি হচ্ছে একটা পারসিস্টেন্ট কাপ, গলা ক্লিয়ার করা, থ্রোট ক্লিয়ারিং বলে, মানে গলা পরিষ্কার করার জন্য বারবার কাশছে বাচ্চা। আর একটা হচ্ছে যে ওই হাইপার সেন্সিটিভ রিয়াকশান, যে আমাদের যখনই ভাইরাস অ্যাটাক করছে তারপরে আমাদের যে শ্বাসনালী হচ্ছে সেটা যদি পেশেন্ট অ্যালার্জিক থাকে বা অনেক সময় এমনিতেও হচ্ছে যে হাইপার সেন্সিটিভ হয়ে যায়, মানে হাইপার রিঅ্যাক্টিভ হয়ে যায়, সেক্ষেত্রে যে ভ্যাগাস নার্ভ আছে সেটা স্টিমুলেট হয় আর তার জন্য কাশি হয়। এই 3টে মেনলি মেকানিজম যার জন্য মানে ভাইরাস চলে গেছে কিন্তু তার যে ড্যামেজ করেছে তার জন্য আমরা 3 রকম কাশি দেখতে পাই। ওই যেটা প্রথম মিউকাস ট্র্যাপিংয়ে ওয়েট কাফ হবে, মানে গলা ঘড়ঘড় করবে। সেকেন্ড যেটা হলো পোস্ট ন্যাসাল ড্রিপ, তাতে থ্রোট ক্লিয়ারিং কাফ হবে। আর থার্ড হচ্ছে যেটা হাইপার সেন্সিটিভ কাফ, তাতে ড্রাই কাফ হবে, যখনই বাচ্চা একটু ছুটছে বা কখনো খেলছে বা কোনো ঠান্ডা হাওয়া গলায় যাচ্ছে তখনই কাশিটা শুরু হচ্ছে। এগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে দিজ আর অল পোস্ট ভাইরাল কাফ। হচ্ছে কাশি আলাদা হয় এরকম, মানে কাশিকে ডিফারেন্সিয়েট করা যায়? কাশি দেখুন সব কাশি সেম নয়, তার মেকানিজম আলাদা আছে, তার ম্যানেজমেন্ট আলাদা আছে। আর সেটা দেখে আমাদের বুঝতে হবে যে ওয়েদার এটা আমাদের মানে কি ট্রিটমেন্ট করতে হবে, কি ট্রিটমেন্ট করতে হবে না, ওই অ্যান্টিবায়োটিক দিতে হবে কি দিতে হবে না, বা এইসব ডিসাইড হয় ডিপেন্ডস অন দ্য মিন্স ডায়াগনোসিস, যে যখন আমাদের কাফ কীরকম আছে সেটা ডায়াগনোসিস হলে তবে আমরা সেটা ট্রিটমেন্ট করতে পারবো। অনেক বাচ্চাদের অনেক দিন ধরে কাশি থাকে, সংক্রমণ হয়ে থাকে, তো বাবা মায়ের দুশ্চিন্তায় চলে আসে যে অ্যাজমা হয়ে যায়নি তো, তো তাদের আপনি কি বলবেন? অ্যাজমা হচ্ছে, দেখুন প্রাথমিক লক্ষণগুলো দুটোরই সিমিলার। অ্যাজমাতেও আপনার কাশি হবে, মানে কিন্তু একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে যে
পোস্ট ভাইরাল যেটা আছে সেটা একটাই এপিসোড হচ্ছে, কিন্তু এটাই যদি রিকারেন্ট হয়, মানে আপনার মাসে মাসে এই সেম জিনিস প্রবলেম শুরু হচ্ছে, যে এখন হলো ঠিক হয়ে গেল, আবার 1 মাস 2 মাস পর আবার সেম সিমটমস হলো, তাহলে রিকারেন্ট যদি এপিসোডস হয় দ্যাট উইল বি মোর ইন ফেভার অফ অ্যাজমা। কিংবা যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে ধরুন বংশে কারোর অ্যাজমা আছে, সেক্ষেত্রে আমরা ভাবতে পারি যে এটা অ্যাজমা হতে পারে। তার মানে পোস্ট ভাইরাল, অনেক সময় কী হয়, পোস্ট ভাইরাল হলে যদি লেটেন্ট অ্যাজমা থাকে সেটাকে এক্সপোজ করে দেয়। মানে ধরুন অ্যাজমাটিক পেশেন্ট আছে কিন্তু এর আগে অবধি অ্যাজমা আমরা জানতাম না, কিন্তু যেই একবার পোস্ট ভাইরাল হলো তারপর অ্যাজমার লক্ষণগুলো আরও বেশি করে আসতে থাকে। তো তারপরে কিছু পরীক্ষা মানে নিরীক্ষা কোনো করতে জিনেরও হয়। ব্যাপার আছে যে আগে যদি কারোর হয়ে থাকে তাহলে পরে হতে পারে কোন তার বাচ্চার বা কিছু এরকম বংশের। হ্যাঁ, মানে যদি ফ্যামিলিয়াল আপনার ধরুন আপনার বংশে কারোর অ্যালার্জি থাকে বা শ্বাসকষ্ট থাকে, তাহলে মানে আপনারও বেশি চান্স আছে যে এই মানে যদি রিকারেন্ট অ্যাটাক হচ্ছে, দ্যাট ক্যান বি অ্যাজমাটিক। আচ্ছা, বাবা মায়েরা কিভাবে আগে থেকে কি কি প্রিকশনস নিয়ে থাকতে পারেন? দেখুন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিছু কিছু জেনারেল প্রিকশনস থাকে, যে ধরুন আমাদের বাচ্চাকে যদি কাশি থেকে বাঁচাতে হয় তাহলে হচ্ছে মাস্ক পরানো, প্রপার হাইড্রেশন মানে বেশি করে জল খাওয়া, গরম জল খাওয়ানো, গরম স্যুপ, অ্যাপেল জুস এসব খাওয়াতে পারেন, ফ্রেশ ফ্রুটস খাওয়াতে পারেন, যেমন সাইট্রাস ফ্রুটস আছে যেগুলোতে আমাদের ইমিউনিটি বাড়বে, কিছু কিছু আয়রন সাপ্লিমেন্ট, জিঙ্ক সাপ্লিমেন্টেশন, এগুলো সব ইমিউনিটি বাড়ায়। এগুলো থেকে আমাদের মানে বডি স্ট্রং হবে যাতে কাশির ডিউরেশন কম হয়। আর সেকেন্ড হচ্ছে অন্যান্য কিছু কিছু আছে, যেমন এনভায়রনমেন্টালে যদি হিউমিডিফায়ার রাখতে পারি, সেক্ষেত্রে ড্রাই এয়ার না থাকলে কাশি কম হবে। বাইরে গেলে ধরুন ঠান্ডা ধুলো বালি এসবে এক্সপোজার যদি কম হয় তাহলে কাশি কম হবে, তাহলে মাস্ক পরানো। তারপর হচ্ছে যে আপনার বাড়িতে যখন অল আউট, ডিওড্রেন্ট, সেন্ট এগুলো যাতে ইউজ না করা। যখন রান্না করছেন আপনি, তখন যে রান্না থেকে যে ধোঁয়া উঠছে বা এমনি ওই মানে যে ঝাঁঝ আসছে রান্নার, সেগুলো থেকেও কিন্তু কাশি ট্রিগার হতে পারে। মানে ইমিউনিটি পাওয়ার বাড়লে শিশুর তাহলে এই সমস্ত সংক্রমণ থেকে বাঁচা যাবে। মানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে বাচ্চার ইমিউনিটি বাড়ান, আর একটা হচ্ছে যে অ্যালার্জেন প্রিভেন্ট করুন, যে যে অ্যালার্জেন থেকে হয় সেগুলোকে আটকাতে হবে। দুটো হচ্ছে, এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। আর তার থেকে স্পেসিফিক ম্যানেজমেন্ট হয় যদি কাশি কিছু কিছু রেড ফ্ল্যাগ সাইন্স আছে যে কখন আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। সাপোজ ধরুন যদি দেখছেন বাচ্চার কাশির সাথে রক্ত উঠছে, কিংবা 4 সপ্তাহ হয়ে গেল এখনও বাচ্চা ইমপ্রুভ করছে না, মানে 1 মাসের বেশি সিমটমস হয়ে গেল, কিংবা যদি দেখছেন বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, কিংবা জ্বর ভালো হয়ে গেছিলো আবার জ্বর রিকার করছে, এইগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়িতে চিকিৎসা করলে হবে না, আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। তার মানে এটা ভয় পাওয়ার কিছু নেই, তবে লক্ষণ বুঝে সতর্ক হতে হবে। এক্স্যাক্টলি, মানে আপনাকে সতর্ক হতে হবে, বুঝতে হবে যে রোগটা কি। আর কি হয় যে আমাদের নিজেরা কি করে ওভার দ্য কাউন্টার প্রেসক্রিপশন করছে, কাপ সিরাপ কখনো এটা অন্তত 10 রকম কাপ সিরাপ খাওয়ানো হয়ে গেছে, অ্যান্টিবায়োটিকের পর অ্যান্টিবায়োটিক চলছে, এটার পর ওটা, ওটার পর ওটা। কিন্তু বেসিক মেকানিজম বুঝতে হবে যে এটা পোস্ট ভাইরাল কাফ, এতে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। কোনো কাপ সিরাপ দিতে হলে সেগুলো সিঙ্গেল মলিকুল কাপ সিরাপ গভর্নমেন্ট রেকমেন্ড করে বাচ্চাদের জন্য, যে আপনি কম্বিনেশন যে একসাথে অ্যামব্রক্সল, স্যালবুটামল, এইগুলো যে গুয়াফেনেসিন কম্বিনেশন, এগুলো চলবে না। যেমন প্যাথোফিজিওলজি সেই হিসাবে সিঙ্গেল মলিকুল, আইদার আপনার শুধুমাত্র মিউকোলাইটিক যেমন অ্যাসিটাইলসিস্টিন দেওয়া যেতে পারে, যদি ব্রঙ্কোডাইলেটর লাগে স্যালবুটামল দেওয়া যেতে পারে। এগুলোর ইন্ডিভিজুয়াল সিরাপ পাওয়া যায়। কিংবা কিছু কিছু ক্ষেত্রে যদি হাইপার সেন্সিটিভ থাকে সেক্ষেত্রে ইনহেলড কর্টিকোস্টেরয়েড দেওয়া যেতে পারে, ইনহেলড ব্রঙ্কোডাইলেটর দেওয়া যেতে পারে, এসব অপশানস আছে। যদি পোস্ট ন্যাজাল ড্রিপ থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টি অ্যালার্জিক, অ্যান্টিহিস্টামিনিক যেগুলো আছে সেটা ইউজ করতে পারি, ন্যাজাল স্যালাইন ওয়াশ দিতে পারি। তার সাথে এই ন্যাজাল কর্টিকোস্টেরয়েডও দেওয়া যায়, যেমন মোমেটাজন নামে একটা স্টেরয়েড পাওয়া যায়, সেটা নাকে দিলে অনেক সময় অ্যালার্জি কমে। কিন্তু এগুলো নিজেরা করা যাবে না, অনেকে গুগল করে করা যাবে না। কিন্তু এটার জন্য আপনাকে স্পেসিফিক ডায়াগনোসিস করতে হবে, আর স্পেসিফিক ম্যানেজমেন্টের জন্য ডাক্তারের সাথে সাহায্য নিতে হবে। হ্যাঁ, কারণ আজকাল যে পলিউশন এত বেশি হয়ে আছে যে পোস্ট ভাইরাল কাফ ইজ ভেরি কমন। মানে কাশি কোনো মতেই কমতে চায় না, মানে সবারই এসে একই কমপ্লেন, ডাক্তারবাবু কি করবো যাতে কাশি কমে। কিন্তু সব কাশি সেম নয়, কাশির মধ্যেও ডিফারেন্স আছে, বুঝে সেইটার আমাদেরকে অ্যাকশন নিতে হবে। কনসাল্ট করাটা ইম্পর্টেন্ট, গুগল দেখে করলে হবে না। মানে যে একটা এসে বলে ডাক্তারবাবু একটা কাপ সিরাপ লিখে দিন যাতে আমার বাচ্চা সব ঠিক হয়ে যায়, কিন্তু সেটা করলে তো হয় না, আগে বুঝতে হবে। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই পোস্ট ভাইরাল কাফের ক্ষেত্রে বেস্ট ম্যানেজমেন্ট হচ্ছে টাইম। আপনাকে সময় দিতে হবে।
যদি সময় দেন তাহলে আস্তে আস্তে এগুলো নিজেই কমে যায়। পেশেন্সের সাথে নিজে ওটা ঠিক হয়ে এক্স্যাক্টলি। যাবে। কিন্তু যখন খুবই কষ্ট হয় তখন কিছু কিছু ওষুধ দেওয়া হয়, কিন্তু টাইম ইজ রিকোয়ার্ড। টাইম ছাড়া কিন্তু হবে না। আপনি চাইলেন আজকে ওষুধ খেলাম কালকে ঠিক হয়ে গেলাম, দ্যাট ইজ নট পসিবল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে সবটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। আশা করি দর্শকরাও খুব উপকৃত হলেন। থ্যাংক ইউ। দর্শকদের বলবো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।